বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার প্রোগ্রাম দেখেন, উপভোগ করেন, আমি সাজ্জাদ হোসেন খান আমার সেই সকল বিদেশগামী কর্মীদেরকে বিদেশ যাওয়ার সময় সেই দেশের কৃষ্টি, কালচার, খাবার দাবার সকল বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে করে একটি কর্মী সেখানে গিয়ে অন্ততপক্ষে বিপদের সম্মুখীন না হয়। আমরা নতুন নতুন বিভিন্ন দেশে কর্মীদেরকে ফ্লাইট করছি, কিন্তু আমরা কেউ জানি না সেই দেশের কালচার কি, সেই দেশের ফুড খাবার কি এবং সেই দেশের পোশাকটা কি। আমরা নতুন দেশে ইউটিউবে দেখে, অনলাইনে দেখেই সবাই পাগল হয়ে যাই। এই মঙ্গোলিয়া যাব, এই ভিয়েতনাম যাব, এই আরও শীতপ্রধান যে দেশ আছে রাশিয়া যাব। সেখানে গিয়ে আমরা কর্মীরা অচিরেই অসুস্থ হয়ে পড়ি এবং কর্মীদের মধ্যে একটা বড় ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এটা হওয়া যাবে না। প্রিয় বিদেশগামী প্রবাসী, এটা বলার আগে আমি এই মুহূর্তে যে ভাইটির সাথে পরিচয় করে দিচ্ছি, ওর নাম হচ্ছে উজ্জ্বল। আমার নিকনেম হচ্ছে উজ্জ্বল, সাজ্জাদ হোসেন খান উজ্জ্বল আমার আরেকটা নিকনেম। তো এই যাত্রী আমার এখানে গত 2 বছর আগে সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা করেছে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছে, অনলাইন হয়েছে এবং সর্বশেষ যে তার রিজেকশন হয়েছে, তাই না উজ্জ্বল? হ্যাঁ। এবং তার আস্থা, বিশ্বাস আমার উপর, তার যে স্যার যদি বিদেশ যায় আপনাকে দিয়ে যাব, আপনি আমাকে একটা ভালো দেশ দিকে পাঠিয়ে দেন। আমি সে যে কাজ জানে, তার কাজটি হচ্ছে অটোমোবাইল কোম্পানিতে ডেন্টিং অ্যান্ড পেন্টিং। সে একদিন আমাকে ডেন্টিং এবং পেন্টিংয়ের ভিসা দিল, ভিডিও দিল, এবং তার সাথে আমি আরও 2টা কর্মী সংযুক্ত করে দিলাম যে তোমরাও তার সাথে কাজটা শিখে তোমরাও যাও। বাট তারা অপেক্ষা করলো না, সে অপেক্ষা করলো। দিন শেষে তার কাছে ফল ধরলো। বাকি যে 2টা অপেক্ষা করলো না, সে পাসপোর্ট নিয়ে বাড়িতে বিদায় হলো। কারণ ওই 2টাও এরকম অপেক্ষা করতে করতে আর ধৈর্য ধরে না। অর্থাৎ বিদেশ যে ধৈর্য এবং ধৈর্য যে ফল হয়, এটা উজ্জ্বল তুমি মানো? হ্যাঁ, মেইন ধৈর্যটা। অর্থাৎ ধৈর্য আমাদের দেশের যাত্রীর কারণেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে একে নিয়ে আমি গ্যারান্টি বলবো, একটু আগে আসছে তো খুব আফসোস করতেছিলাম, তার সাথে অনেক লোক আমার কাছে সার্বিয়া জমা দিয়েছিল, ওয়ার্ক পারমিট হয়েছিল, অপেক্ষা করে নাই। কিন্তু 25টা লোকের, যারা সব লোক নিয়ে গেল, 25টা লোক আমার কাছে সার্বিয়ার জন্য রাখছিল, আজকে দেখলাম তাদের 8টার অনলাইন সে অ্যাপ্রুভালের শেয়ার। তখন আমার বলতেছিল, স্যার আমার সার্বিয়া এখন পাঠান। অর্থাৎ এই কর্মীকে এখন যদি আমি চাই সার্বিয়া পাঠাতে পারবো? এখানে ভিসা হয়ে গেছে না, এটা ম্যান পাওয়ার হয়ে গেছে না, টিকিট হয়ে গেছে না। আজকে তার যাওয়ার সময় সে যদি বলে স্যার আমার আবার সার্বিয়া দেন, এটা সম্ভব? অর্থাৎ একজন কর্মী বিদেশ যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রেখে যেতে হবে যে দেশেই যান না কেন আপনি, সেই এজেন্সিটা নিয়মিত প্রফেশনালি কর্মী বিদেশে প্রেরণ করে কিনা, কতগুলো লোক কর্মী প্রেরণ করতেছে, তারা বিদেশে যে কোনো বিপদে পড়তেছে কিনা। আপনাকে বিপদে ফালানো সরকারিভাবে ম্যান পাওয়ার করে আমার কাজ না, আপনাকে সেই দেশে সঠিক বেতনে সঠিকভাবে পাঠানোটাই আমার কাজ। এখন আমি যদি ধৈর্যহীনভাবে, এই যে যত লোক, সত্যি করে একটা কথা বলবেন উজ্জ্বল, আপনার সাথে যারা পাসপোর্ট ছিল, আমাদের কাছ থেকে যারা পাসপোর্টটাকে উঠে নিয়ে গেছে, তারা কি বিদেশে, ইউরোপে কোনো দেশে যেতে পারছে? আপনি যাদের চিনেন আজ পর্যন্ত পেয়েছেন? যেতে পারবেন না, গ্যারান্টেড। এজেন্সির কাছে ফাইল রাখার 5 মাস, 6 মাস, 1 বছর ধৈর্য হয় না, কিন্তু ফাইল নিয়ে বাড়িতে কি আপনি তাবিজ বানিয়ে ওটা কি গলায় দিবেন? কিন্তু আজকে বাড়িতে নিয়ে গেছেন, যান নাই, এখন আফসোস করতেছেন একজন চলে গেছে, তো লাভ কি? তার মানে আপনার ধৈর্যটা নাই। কিন্তু এজেন্সিকে পাসপোর্ট আর টাকা দিয়েছেন, মনে হয় যেন এজেন্সির মাথা কিনে ফেলছেন, এজেন্সি আমার সাথে বাটপারি করতেছে, এজেন্সি আমাকে পাঠাচ্ছে না। এই ধরনের মানসিকতা থেকে 100% দূরে থাকতে হবে। অর্থাৎ বিদেশ যেতে হলে ধৈর্য ধরতে হবে, হাম্বল হতে হবে, এবং সেখানে গিয়ে, বিদেশে গিয়ে আপনার কর্মই আপনার ফল হিসেবে দিবে। এখন যা যদি বলেন এই দেশের শীত, আমি দেশের খাবার খাইতে পারি না, আমি কাজ করুন না, এর জন্য কি এজেন্সি দায়ী? আপনি জেনে যান না সেই দেশে কত ডিগ্রি টেম্পারেচার, এবং সেই দেশে আপনাকে কাজ করতে হলে কি খেতে হবে, সেখানে আপনাকে কি পরিমাণ পোশাক আশাক পরতে হবে। আপনি গিয়া সেখানে আপনার বেতন নাই, কোম্পানি নাই, থাকা নাই, আমি আপনার পিছনে 24 ঘন্টা আছি। আমি আপনাকে কাজ দিয়েছি, আপনি কাজ করবেন না, আমি আপনার পিছনে নাই। আপনার কাজ ভালো লাগে না, খানা ভালো লাগে না, ওয়েদার, বাতাস, সে দায়িত্ব কি আমার? আপনার ওই দেশে, আপনি কি আরেক গ্রহ থেকে এসেছেন? ওই দেশে যদি আরও হাজারো মানুষ, লাখো মানুষ কাজ করতে পারে, তাহলে আপনি কাজ করতে পারবেন না কেন? আপনাকে নিজেকে সহনশীলভাবে গড়ে তুলতে হবে, আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। সৌদি আরবে লোক পাঠাইছি আমি, গরমে নাক দিয়ে রোডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিও দিচ্ছে যে স্যার আমার নাক দিয়ে অতিরিক্ত তাপমাত্রায় রক্ত পড়তেছে। ঠিক সেম মঙ্গোলিয়াতে অতিরিক্ত ঠান্ডা পড়ার পর আপনি দেবেন কপটা বুকটুক ব্যথা হয়ে আপনার নাক দিয়ে ব্লাড বেরোতেছে। অর্থাৎ এইটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হইতে 1 মাস সময় লাগবে না? কারণ আপনি তো জীবনে বাংলাদেশে 8 ডিগ্রি 9 ডিগ্রি তাপমাত্রা যদি পড়ে, এখন তো অবশ্য মঙ্গোলিয়াতে 18 ডিগ্রি তাপমাত্রা, ইজ এ ভেরি গুড তাপমাত্রা। যদি পরে বাংলাদেশে আমার মনে হয় যে অর্ধেক মানুষ মারা যাবে। কি ভাই, মারা যাবে কিনা? 5 ডিগ্রি আর -29 সর্বনিম্ন তাপমাত্রা পরে, মাইনাস প্লাস বলি নাই কিন্তু -29। তো এই কর্মী তো গিয়া আপনার বিশাল বিপদের মধ্যে পড়ে যাবে। তাই শীতকালীন তখন ইনসাইড থাকে, ঘর থেকে বের হয় না, কিন্তু যখন কাজ করে, এখন তো মৌসুম, এখন মনে করেন ওই দেশে গরমকাল, ওই দেশের গরমকালে আমি সহ্য করতে পারি না,
তা আমি শীতকাল কীভাবে সহ্য করব? আমাকে আমার নিজের শরীরের সাথে ভালো করে অবজার্ভ করতে হবে, আমার শরীরের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে এবং এদের মতো যাত্রীদের মতো ধৈর্যশীল হতে হবে। আমি আমি আসলে আর ধন্যবাদ দিই যে তার যে ধৈর্যের যে ফল, এটা অনেক মানুষের নাই বলেই তার বিদেশে সফলতাও নাই। ওই লোকেরই আমি সফল হতে পারছি যে আমার কথা শুনছে। আমি যে আইন বলে দিছি, আইনের বাইরে সে হাঁটে নাই জীবনে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে সফল হতেছে। প্রিয় বিদেশগামী প্রবাসী যারা যারা মঙ্গলে যাচ্ছেন, যাওয়ার আগে মঙ্গলের দেশ সম্পর্কে, মঙ্গলের তাপমাত্রা সম্পর্কে, খাবার সম্পর্কে, কাজ সম্পর্কে, মঙ্গোলিয়া চেঙ্গিস খানের দেশ গেলেই লাখ লাখ টাকার মেশিন আছে কামাবো, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে যাবেন, তবে প্রতারণা বলে তাকে যদি কর্মী পাঠানোর পর কাজ না পায়, কোম্পানি না পায়, যদি খাবার না পায়, এইটা হলো প্রতারণা। কিন্তু সব পেয়েছে, আপনি নিজেকে মানিয়ে তুলতে পারতেছেন না, এটা তো কোনো প্রতারণা হতে পারে না। আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে সেই দেশে যেতে হবে, আপনার বডির সমস্ত প্রোটেকশন নিয়ে যেতে হবে, যাতে করে সেই দেশে নতুন কালচারের সাথে, নতুন সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। এই যে একটু আগে আমাকে বললো যে জ্যাকেট নিছে, মাইনাস জ্যাকেট নেই, অসম্ভব। ওখানে মাইনাস জ্যাকেট ছাড়া চলবে না, যদিও এখন চলবে, এখন তাও 18 ডিগ্রি তাপমাত্রা জ্যাকেট হলেও চলবে, কিন্তু আজ থেকে 1 মাস পরে তার হবে না, তার মাইনাস জ্যাকেট লাগবে। তার এই পর্যন্ত জ্যাকেট বুট না পরে সে কাজই করতে পারবে না, কারণ ওইটা ওই দেশের কালচার। মঙ্গোলিয়ান দেশের মতো সুন্দর দেশ, খাবার দাবার পরিবেশ, এবং মঙ্গোলিয়ানরা খুব ভদ্র, অন্য জাতির মতো উগ্র না, খুব ম্যানার। আপনারা বুঝাইবো, না বুঝলে, কাজ না বুঝলে আপনাকে সহযোগিতা করব। কিন্তু অন্য দেশের মানুষ যেমন শৃঙ্খল না, এরা ওরা যেমন খুব উগ্র, মানে যেমন গরম মাথা ওদের গরম, কিন্তু মঙ্গোলিয়ানরা আপনাকে সব সহযোগিতা করবে যদি আপনি বুঝ মানেন। ঠিক আছে উজ্জ্বল, আমার প্রতি কোনো কষ্ট নাই তো? লম্বা সময় দেরি করাইলাম? হ্যাঁ, আল্লাহ যেদিন রিজিক হুকুম করছে ওর বাইরে কে জান যাইব, কিন্তু দিন শেষে একটা টেকনিক্যাল অটোমোবাইলের ডেন্টিং পেন্টিং কাজে দিলাম। যদি ভালো হয়, আল্লাহর ওয়াস্তে একটা কথায় মিডিয়ার সামনে আজকে দিবেন, আমি যা পাঠাচ্ছি ভালো হলে আমাকে একটা রিভিউ দিবেন, আমাকে না পাবলিককে দিবেন। আপনার মতো অনেক যাত্রী আমাকে রিভিউ দেয়, কারণ আপনারা যারা যাচ্ছেন তাদের তো দেখা উচিত পাবলিকের যে আসলে উনি যে পাঠাচ্ছেন উনি কি কথা কাজে। আমি একটা জিনিস নীতিমালার বাইরে কখনো যাই না, আমি মরে গেলেও কখনো কি ফেক ডকুমেন্ট দিব কাউকে? দিছি? এত লোকের সার্ভিয়া ওয়ার পারমিট দিছি, একটা ডুপ্লিকেট কাগজ দিছি, পাইছেন খুঁজা? তাহলে আমাকে নিয়ে তো পুরো ট্রল বানিয়ে পুরো অনলাইন মেসাকার করে ফেলতো। আমি কিন্তু সেই কাজ করি না। ভিসা হয় না, রিজেকশন দিয়েছি এম্বাসি, হয়তো বা সেটা আমার হাত নাই। আপনার ভিসা দিয়েছি, সরকারি ম্যান পাওয়ার হয়েছে, আপনি একটা নির্ধারিত কোম্পানি কন্ট্যাক্টের মানে নির্ধারিত কন্ট্যাক্ট ফাইলে যাচ্ছেন, এতে কি কোনো ভুল আছে? হ্যাঁ, এতে তো কোনো ভুল নাই, তাই না? তার মানে আপনার কন্ট্রাক্ট ফাইল, আপনার ওয়ার পারমিট কপি এবং আপনার টিকিট সমস্ত সরকারি। এই যে ম্যান পাওয়ার, আপনি মাঝখানে আমাকে এই যে সার্ভের জন্য টাকা দিছিলেন, আপনি আমাকে আর টাকাই দেন নাই। হ্যাঁ, ফ্লাইটের দিন নিয়ে আসছেন, নিয়ে আসার পর কি কইছেন যে স্যার আমার সমস্যা, এই সমস্যা, আমার গ্যারেজ বিক্রি করতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে দেরি করেন। আপনি দেরি করানোর কারণে কি হইতেছে, আমার এটা বেজিং থেকে আমার আবার অ্যাটেস্টেশন করে এনে ম্যান পাওয়ার করতে হয়েছে, মানে আপনি আমার আরও $400 খরচ বাড়াইছে, 50,000 টাকা বেশি খরচ করতে হয়েছে। যদি আগের ফ্লাইটে হয়তো, এর সাথে রাজ্যের ফ্লাইট ছিল, ওরা চলে গেছে, শেষ, ওগুলো নিয়ে আমার আর বাড়তি কোনো খরচ লাগে নাই। কিন্তু সরকার তো প্রতিনিয়ত কঠোর হওয়ার জন্য আইন করে। যখনই বলছে আমার অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন করতে হবে, মানে আমার কাজ শেষ, মানে আমার একটা লোক দিয়ে পাঠিয়ে আনে নিয়ে অ্যাটেস্টেশন করে আমার এখানে 50,000 টাকার উপরে পার ভিসাতে আমার পড়ে গেছে। ঠিক আছে, এই আপনার ম্যান পাওয়ার, এই যেটা কিন্তু আপনার কন্ট্রাক্ট ফাইল। হ্যাঁ, কন্ট্রাক্ট ফাইলের মধ্যে ডিটেলস দেওয়া আছে, কোম্পানি আমাকে কন্ট্রাক্ট ফাইল পাঠিয়েছে, আপনি সাইন করেছেন, এবং এটার মধ্যে আপনার ডিটেলস দেওয়া আছে তার দেশের ভাষায়, মঙ্গোলিয়ান ভাষায়। না বুঝলে মোবাইল সফটওয়্যারে ট্রান্সলেট করে নেবেন। এটা আপনার ভিসা কপি, এটা আপনার মঙ্গোলিয়ান ওখানকার ওকেটুবুট কপি, এবং এইখানকার আপনার কোম্পানির অন্য অন্য ম্যান পাওয়ার কপি। এই যে আপনার অ্যাটেস্টেশন কপি দেখেন, অর্থাৎ এটা আমি দূতাবাস থেকে, এটাকে কি অ্যাটেস্ট লেখা আছে না এখানে, এগুলা দূতাবাস থেকে আমি অ্যাটেস্টেশন করে নিয়ে আসছি, সেই বেজিং থেকে করে নিয়ে আসছি, যাতে তারপরও টাকা এয়ারপোর্টে দিয়ে জিজ্ঞেস করবো পয়সা আছে নিয়ে লগে। বোর্ডিংয়ে দেওয়ার সময় কত কথা, এখানে যান ওখানে যান। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনাদের সকলকেই বলি, যে দেশে যান না কেন, নতুন নীতিমালা হলো যে একটা কর্মীর সাথে মিনিমাম $200-300 থাকা উচিত। সেই দেশে গিয়ে তাকে সিম কিনবে, সেই দেশে গিয়ে তার বাংলাদেশের রাস্তায় একটু হলেও খাবে, কোম্পানি খাবার দিতে দিয়ে খাইতে হইব, একটা খরচ দরকার না, সাথে করে এই মিনিমাম খরচটা নিয়ে যাবেন। তাছাড়া আপনাকে ঢাকা এয়ারপোর্টে বোর্ডিং দিতে চাইবো না, মানে ঝামেলার শেষ নেই। এত কিছু সঠিকভাবে করার পরও যেন ঝামেলা শেষ হয় না। ঠিক আছে উদয় সাহেব, আপনি যাচ্ছেন, আমি আরও মঙ্গলের 2টা ভাইয়ের একটা ওদের ওই দেশের ঝামেলা নিয়ে আমি ওদেরকে বোঝানোর জন্য এখানে বসাইছি, যে ওদের ব্রিফ করার জন্য ডেকে নিয়ে আসছি যে আমরা অফিসে আসো। প্রতিদিন কর্মী ফ্লাইট দিতেছি, কোনো ঘটনা হচ্ছে না, কিন্তু যে বুঝে না তারা নিয়ে তো আমার ঘটনার শেষ নেই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঙ্গলে যেতে হলে আপনাকে এভাবেই স্কিল নির্ধারিত কাজে দিতে হবে। হেল্পার লেবার হিসাবে যাবেন, এটা নিয়ে অন্য কোনো এক্সকিউজ প্রশ্নই করা যাবে না। যে কাজ দেবে কোম্পানি সেই কাজ করবেন। ভালো থাকবেন সকলে, যান।